नमस्कार बंधु आमी सुमन विश्वास प्रतिदिन न्याय आजও स्वप्निल बांगला क्लासेर पक्ष থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো দীর্ঘদিন পরে বন্ধু আজ ক্যামেরার সামনে এসেছি। তোমরা জানো এর আগে একটা ভিডিও আমি করেছি যেখানে আমি কিন্তু ডটের বা এই যে বিসর্গের সঙ্গে পার্থক্যের ব্যবহারটা দেখিয়েছি। আজ কিন্তু তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু অনস্বরের মজার ব্যবহার। আমরা এই যে অনস্বর আমরা যে বলি এই যে অনুস্বর, ঠিক আছে, এই যে অনুস্বর এর কিন্তু ব্যবহারটা আমরা ঠিকঠাক জানি না। দেখো অনুস্বর নামটা একটু খেয়াল করেছো বন্ধু? আমরা কিরকম ভাবে প্রচুর ভুল জানি, আমরা কখনো ভেবে দেখিনি। আজ তাই কিন্তু আমি বন্ধু ধ্বনি আর বর্ণ এই চ্যাপ্টারটার মধ্যে নতুন নতুন কাজ করছি। আমি যে ব্যাকরণ বইটা লিখছি সেখানে ধ্বনি বর্ণের উপর প্রচুর তথ্য, অজানা প্রচুর তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করেছি, যেটা বাজার চলতি কোনো বইতে নেই অথবা আছে ভুল হিসাবে আছে। সেই তথ্যগুলো তোমাদের সামনে নতুন ভাবে হাজির করার চেষ্টা করছি। একটু খেয়াল করে বন্ধু, আমি পড়াতে গিয়ে প্রত্যেকটা বলেছি যেমন নাম সেটাকে ভাঙবে তাহলে দেখবে অনেক তথ্য পেয়ে যাবে। দেখো এই যে অনুস্বর, অনু মানে কি? পরে, হ্যাঁ, স্বর মানে হচ্ছে স্বরবর্ণ, অর্থাৎ পরে বসা স্বরকে বলা হচ্ছে অনুস্বর। এই অনুস্বর ব্যাপারটা কি এটা আমরা সাধারণত জানি না, বুঝি না, এরকম একটা কিন্তু আমাদের ধারণা কিন্তু রয়েছে যে বাজারে যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল তত্ত্বের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। কিরকম ভাবে একটু খেয়াল করো, বিদ্যাসাগরের আগে মানে বিদ্যাসাগর প্রথমে যখন করেছিলেন দেখো স্বরবর্ণ লিখতে গিয়ে বলছেন অয়ে অনস্বর, আবার কি বলছেন অয়ে বিসর্গ, এরকম বলেছিলেন না? অয়ে অনস্বর অয়ে বিসর্গ এরকম বলেছেন না? অর্থাৎ বিদ্যাসাগরের মনে হয়েছিল যে অয়ে অনস্বর এটা আসলে স্বরবর্ণ, অয়ে বিসর্গ এটা আসলে মানে স্বরবর্ণ। দেখো অনুস্বর, অনুতে বসা স্বর অর্থাৎ পরে বসা স্বর। দেখো অয়ের তাই তিনি পরে বসেছিলেন বা অয়ের বিসর্গ কিন্তু পরে বসেছিলেন, এই যে অনুতে বসেছিলেন বলে তার নাম কিন্তু এটা অনুস্বর। এইবার দেখো আবার অনুস্বর কেন বলছেন? কারণ অনস্বর বিসর্গকে আমরা জানি পরাশ্রয়ী বর্ণ বলা হয়, অপরের আশ্রয়ে থাকে। দেখো আমরা যখন বলি সং, দেখো অনস্বরটা শয়ের আশ্রয় আছে, ঠিক আছে। আমরা জানি যখন বলি কং, দেখো অনস্বরটা কয়ের আশ্রয় আছে। এই কয়ের দেখো এই অনুস্বর মানে কি? এই শয়ের সঙ্গে অ আছে, তারপরে বসেছে বলে অনুস্বর, অনুতে বসা স্বর। আবার শকে আশ্রয় করে আছে বা ককে আশ্রয় করে আছে বলে এদের বলেছে আশ্রয়ভাগী বর্ণ, বা অপরকে আশ্রয় করে থাকে বলে এদের পরাশ্রয়ী কিন্তু বর্ণ বলে, পরকে আশ্রয় করে থাকে বলে। এই কারণে কিন্তু অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদকে একে আশ্রয়ভাগী বা পরাশ্রয়ী বর্ণ বলে। কেন বলা এরপর আমার ভিডিও করা আছে বন্ধু, তোমরা দেখে নেবে, তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে কেন একে আশ্রয়ভাগী বা পরাশ্রয়ী বর্ণ করা হয়। আমি এখন ভাবনা চিন্তা করেছি প্রত্যেকটা সংজ্ঞার উপর আলাদা আলাদা তোমাদের ভিডিও করে বোঝাবো ব্যাপারগুলো কতটা ইজি, যে আমি বড় ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, শর্ট শর্ট করে প্রত্যেকটা বোঝাবো কেন এই নামকরণ, কেন এই দরকারটা কিন্তু রয়েছে। সেদিক থেকে বুঝতে পারছো কেন অনুতে বসা স্বর। বিদ্যাসাগর বাবুর প্রথমে মনে হয়েছিল এই যে অনুস্বর বা বিসর্গ এরা আসলে স্বরবর্ণ, এদের স্বরবর্ণের দলে রাখা উচিত। তাই আদর্শ লিপিটা তোমরা খুলে দেখবে বর্ণ পরিচয়টা, সেখানে কিন্তু অয়ের পরে অনুস্বরটা লেখা আছে, আয়ের পরে বিসর্গ, অয়ের পরে বিসর্গটা লেখা আছে, অর্থাৎ তাদের তিনি কিন্তু প্রথমে স্বরবর্ণতে রাখতে চাইলেন। ওর নামটা কি? অনুস্বর, বুঝেছো? তাহলে কি তিনি কি স্বরবর্ণের মধ্যে রাখতে চেয়েছিলেন? কোথাও ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বর কথাটা ব্যবহার আছে না, তাহলে তার মনে হয়েছিল এটা অবশ্যই কিন্তু স্বরবর্ণ। ক্লিয়ার বন্ধু? পরবর্তীকালে তার মনে হলো না এটা স্বরবর্ণ ঠিক নয়, তাই তার মনে হলো এটা ব্যঞ্জন বর্ণ বলে তাকে ব্যঞ্জন বর্ণের দলে কিন্তু নিয়ে গেলেন। তাহলে প্রথমে স্বরবর্ণের দলে থাকলেও পরবর্তীকালে তিনি যখন সংস্কারের পথে হেঁটেছিলেন তখন অনস্বর বিসর্গকে এখান থেকে তুলে নিয়ে, অর্থাৎ এখান থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু ব্যঞ্জন বর্ণের শেষের দিকে কিন্তু নিয়ে চলে গেছিলেন। লাস্টে আমরা কি বলি? প প ব ব ম জ র ল ব, তাহলে বস্য মূর্ধন্য স দন্তস্ব হ ডয়বিন্দু ঢয়বিন্দু র অন্তস্থ খণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। এই অনুস্বর বিসর্গ কিন্তু প্রথমে কিন্তু বিদ্যাসাগরের লেখায় স্বরবর্ণের দিকে ছিল, পরবর্তীকালে সংস্কারে তিনি কিন্তু ব্যঞ্জন বর্ণের দলে নিয়ে গেছেন। এই অনুতে বসা স্বর বলে একে বলা হচ্ছে কিন্তু অনুস্বর। ক্লিয়ার বন্ধু? অপরকে আশ্রয় করে থাকে বলে এর নাম কিন্তু আমরা বলছি কিন্তু আশ্রয়ভাগী। অন্যকে আশ্রয় করে থাকছে বলে আশ্রয়ভাগী, আশ্রয়টা ভাগ করে দিচ্ছে। বা অপরের আশ্রয় থাকে বলে, পরে আশ্রয় থাকে বলে তাকে পরাশ্রয়ী, ঠিক আছে। এই যে আশ্রয়ভাগী, পরাশ্রয়ী, আবার একে কি বলা হচ্ছে? অযোগ বাহ। একে কি বলা হচ্ছে বলতো? অযোগ বাহ। অ মানে নেই, যোগ মা যোগ মানে কোনো মিল, বাহ অথচ প্রভাব বহন করে। অর্থাৎ অনস্বর বিসর্গ না স্বর না ব্যঞ্জন, স্বরের সঙ্গেও যোগ নেই, ব্যঞ্জনের সঙ্গেও যোগ নেই। প্রথমে স্বরবর্ণের দলে রাখলেন, তারপরে ব্যঞ্জন বর্ণের দলে নিয়ে চলে গেলেন। আবার দেখো এদের সিঙ্গেল আলাদা আলাদা কোনো ব্যবহারই নেই, তাহলে নিজস্ব কোনো ক্ষমতা নেই, অথচ এদের সঙ্গে কোনো যোগ নেই কিন্তু এটা প্রভাব বহন করে, অর্থাৎ এরা কিন্তু
শব্দ তৈরিতে বা স্বরটা উচ্চারণে সাহায্য করে, তাই এদের বলা হচ্ছে কিন্তু অযোগ্বাহ বর্ণ। এর মজার ব্যবহারটা দেখো কিরকম ভাবে, দেখো এই যে দেখো বন্ধু, আমরা যখন নম্বর শব্দ লিখি ন ময় বয় র, এই নম্বরটাকে যখন আমরা লিখতে অনেক সময় নষ্ট হবে বা জায়গা কম আছে, সংক্ষেপে লিখতে হবে, তখনই আমরা অনস্বরটাকে মজার মতন ব্যবহার করে ফেলি। নম্বরের জায়গায় আমরা সংক্ষেপে কি লিখে দিই বলো বন্ধু? নং। নম্বরের জায়গায় কি লিখে দিই বলো তো বন্ধু? নং। তাহলে একটা মজার ব্যাপার না যে অনস্বরটা কখনো ভেবেছি একটা বড় শব্দকে সংক্ষেপ করার জন্য অনস্বর ব্যবহৃত হয়? দেখেছে নম্বরটাকে সংক্ষেপ করার জন্য নং। একটু খেয়াল করেছো? এই যে তারিখ, দেখবা আমরা যখন চিঠিপত্র লিখি শেষে কি বা সাইডে আমরা কি লিখি? দরখাস্ত লেখার সময় তাং। এই তাংটা কোথা থেকে এসেছে? তারিখ। তারিখকে সংক্ষেপে বোঝানোর জন্য কিন্তু তাং হয়েছে। কিংবা ইতিহাস টিতিহাস কোনো কোম্পানির বইতে দেখো কোম্পানি লেখা আছে, তখন সেখানে সংক্ষেপে কি লেখা আছে? বইয়ে কোং। এই কোং মানে কি? কোম্পানি। ঠিক আছে, কোং মানে কি? কোম্পানি। বোঝা গেল? ফলে এই যে আমরা যখন এই যে সাল, সালকে আমরা অনেক সময় কি লিখি? সন। ঠিক আছে, বা সন। এই যে লিখে ফেলি আমরা, অর্থাৎ নম্বরকে নং, তারিখকে তাং, কোম্পানিকে কোং, এই যে সংক্ষেপ করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই অনস্বরটাকে ব্যবহার করি। তাহলে অনস্বরের মজাটা কোথায়? সে অনুতে বসা স্বর, তাই তার নাম অনস্বর। প্রথমে স্বরবর্ণের দলে ছিল, পরবর্তীকালে ব্যঞ্জন বর্ণের দলে নেওয়া হয়েছে। এটা না স্বর না ব্যঞ্জন কোনো দলেই হচ্ছে ঠিকঠাক ভাবে কিন্তু এ আসে না বা পড়ে না, তাই তাকে একে বলা হচ্ছে কিন্তু অযোগ্বাহ বর্ণ। পরের আশ্রয় তাকে বলে পরাশ্রয়ী, আশ্রয় ভাগ করে আশ্রয়বাহী এবং আশ্রয়ভাগী, এবং সংক্ষেপ কোন একটা শব্দকে সংক্ষেপ লেখার জন্য কিন্তু আমরা অনস্বরটাকে ব্যবহার করি। তাহলে এই যে অনস্বর আমরা ভাবি একটা সাধারণ জিনিস, তার কিন্তু অসাধারণ একটা ব্যবহার কিন্তু আমরা বাংলা ভাষায় কিন্তু করে চলেছি। এটা সাধারণত আমাদের কিন্তু অজানা ছিল যে এই যে নং তাং কিভাবে এলো, অনস্বরটা কি করে এলো, অনস্বরটাকে স্বরবর্ণে রাখবো না ব্যঞ্জন মনে রাখবো? তাহলে প্রথমে আদর্শ লিপিতে বা বর্ণ পরিচয় কেন এরকম অয়ের সঙ্গে অনস্বর বিষয়, অয়ের সঙ্গে বিসর্গ লেখা ছিল জানি না। বিদ্যাসাগরের প্রথমে মনে হয়েছিল এটা স্বরবর্ণ, পরবর্ণ না এটা ব্যঞ্জন বর্ণ, তাই তিনি পরবর্তীকালে ব্যঞ্জন বর্ণ নিয়ে চলে গেলেন। এই যে অজানা এসব তত্ত্ব কিন্তু সাধারণত বাজার চলতি বইতে নেই বন্ধু, এবং সাধারণত আমাদের শেখানো হয় না, জানা হয় না, তাই শেখানো হয় কি হবে কি করে? তাই বন্ধু তোমাদের কথা মাথায় রেখে এই অজানা তত্ত্বটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজকের এই ভিডিওর আয়োজন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাকে ঠিকঠাক বোঝাতে পারি, তাহলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, এবং এরকম নিত্য নতুন কোনো তথ্য তোমাদের জানতে ইচ্ছা হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী কোনো দিনে অন্য কোনো এরকম নতুন ভিডিও নিয়ে বা তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য, তোমাদের জানার জন্য, তোমাদের ইচ্ছা মতন ভিডিও নিয়ে কিন্তু হাজির হব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থাকবে। নমস্কার বন্ধু।